আওয়ামী লীগের ভিতরে বড় একটি ধামাকা আসছে, বড় একটি ধামাকা। যে ধামাকাটা শুনলে আপনারা আওয়ামী লীগ সমর্থক যে বাজারে আছেন, আমার মনে হয় 80 থেকে প্রায় 90% মানুষ আপনাদের ঈদের যে আনন্দটা সেটা আরো দ্বিগুণ থেকে হাজার গুণ দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। এদিকে হঠাৎ শেখ হাসিনাকে নিয়ে চমক দেখালো সেনাপ্রধান। ডক্টর ইউনূস পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। সমন্বয়ক উপদেষ্টা সাধারণ জনগণ আতঙ্কে আছে দেশের এই অবস্থা হওয়াতে। ইউনূস খুব ভালোভাবে একটা কিক খাবে এবং সেটা খুব শীঘ্রই খাবে। শেখ হাসিনা সরাসরি ইউনূসকে ওভার ফোন করে হুমকি দিয়েছেন আজকে। আমি আজও কালো ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো। এবং কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু দেশে ফিরেই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে। যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে গণতন্ত্রের খাতিরে বিএনপি। সরকারের বড় কিছু সংস্কারের পয়েন্টে সরাসরি বিরোধিতা করেছে এই মুহূর্তে সবথেকে আলোচিত দল বিএনপি। বিএনপির এই বিরোধিতা প্রমাণ করে সরকারের এই সংস্কার করা সম্ভব হবে না। কোন তথ্যগুলো বাইরে চলে আসলো এবং সরকার বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে সেটা সরকার কিভাবে সামাল। চমৎকার চমৎকার চমৎকার। আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি। এই 3টি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। চমৎকার আইডিয়া উনি দিয়েছেন। বাংলাদেশের টাইগারের দিকে আর তাকানো যাবে না। 6 বলে 6 ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6টা বলে 6টা ছক্কা মেরে দিছে। উনি যে কত বড় বাপের একটা মানুষ, আপনারা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেন নাই। আমার মনে হয় যে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছু বিদেশ সফর করেছেন। তবে এইটা 7 মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, সারা বাংলাদেশের মোটামুটি 1/3 মানুষের অন্তর থেকে এমনি তিনি দোয়া পাবেন, হাত তুলতে। কি এমন সিদ্ধান্ত হলো যেই সিদ্ধান্তের জন্য সারা বাংলাদেশের তুলপাড় কাণ্ড হচ্ছে এবং আতঙ্ক বিরাজ করছে? দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন সিদ্ধান্ত হয় এবং এখন একটি সিদ্ধান্ত হওয়াতে ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে। আপনারা জানেন, অনেকে চায়, সরাসরিও বলে যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক, পদত্যাগ করে সে দেশ থেকে চলে যাক। এখন কিন্তু অনেকের স্বপ্ন এবং অনেকের ইচ্ছা বাস্তবে রূপ নিচ্ছে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু খুবই খারাপ দিকে গিয়েছে। আপনাদেরকে সব কিছুই ধারাবাহিকলি দেখাবো। এই বিষয়গুলো নিয়ে কিছু ভিডিও ক্লিপ এই জায়গায় আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো দেখলেই আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন সর্বশেষ দেশের অবস্থা। আসুন দর্শক, আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। একদিন ধরেই আমরা খেয়াল করছি যে বর্তমানে যে অবৈধ ইউনূস সরকারটি আছেন, তারা নানান তাল বাহানা করে যত বেশি দিন ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টাটা করছেন। এবং যখন জাতীয় এবং আন্তর্জাতিক চাপটা বেড়ে যায়, তখন তারা বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেবেন, না হলে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দিবেন। কিন্তু আবার যখন একটু অনুকূল পরিস্থিতি আসে, তারা তখন দেখা যায় যে আবার পিছলা যাচ্ছে। তাদের একজন বলে যে ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই, আরেকজন বলে যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকতো ততদিন চাই। তো এর মধ্যে আবার নতুন একটা ফর্মুলা মার্কেটে ছাড়া হয়েছে। এটাকে বলা হচ্ছে যে আউট অফ বক্স সলিউশন, মানে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে একটা সলিউশন। এই সলিউশনটা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটিকে ট্রানজিশনাল সরকারে নিয়ে যাওয়া। ট্রানজিশনাল সরকারের মেয়াদ হবে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, প্রাণে পরবর্তী নির্বাচন হবে 2029-এ। এই ট্রানজিশনাল সরকারে কে কে থাকবেন? এই ট্রানজিশনাল সরকারের জুলাই আগস্টের ওই ষড়যন্ত্র বা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সব দলগুলোই রাখার একটা প্রস্তাব দেওয়া হচ্ছে। তার মানে বিএনপি থাকবে এখানে, জামাত ইসলাম থাকবে এখানে, যেসব বামাতি আছে, বাম দল, টোকাই দল, এনসিপি, এসব এরা মিলে এরা একটা মানে ক্ষমতা ভাগাভাগি করবে আরো আগামী 4 বছরের মতো। তো এখানে উপপ্রধান উপদেষ্টা পদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম প্রস্তাব করা হচ্ছে। তো আইডিয়াটা হলো যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, উপপ্রধান উপদেষ্টা বিএনপির তারেক রহমান, এবং তার অধীনে বেশ কয়েকটা মন্ত্রণালয় থাকবে, যাতে এই মন্ত্রণালয়গুলোতে বিএনপির লোকজন লুটে পুটে খেতে পারে। বিএনপির কিছু নেতা খুব চমৎকার কথা বলেন, সেটা শুনতে ভালো লাগলেও বিএনপি আসলে যে একটা সুবিধাবাদী দল, একটা লুটপাটের দল, এটা অতীতে আমরা বহুবার দেখেছি। গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বিএনপির ক্ষমতায় থাকার আচরণটা দেশবাসী বা ইয়াং জেনারেশন দেখেনি বা অনেকে ভুলে গেছেন। তো গত 8 মাসে আমরা দেখেছি যে বিএনপি আসলে কি জিনিস। ক্ষমতার বাইরে থেকে তারা যে পরিমাণ লুট পাট নির্যাতন করেছে, এই দলটি ক্ষমতায় গেলে কি কিয়ামত যে নামবে দেশে, এটা ভাবতেই গা শিউরে ওঠে। যাই হোক, এখনকার যে প্রস্তাব যে তারেক রহমানের অধীনে বেশ কিছু মন্ত্রণালয় থাকবে এবং বিএনপি থেকে হয়তো আরো একজন উপদেষ্টা থাকবে। তো বিএনপি ওই মন্ত্রণালয়গুলো লুটে পুটে খাবে আগামী 3-4 বছর।
তো তারপরে একটা নির্বাচন হবে। এর মধ্য দিয়ে মানে বিএনপি এটি অ্যাকসেপ্ট করবে কিনা এটা বিএনপির ব্যাপার, করতেও পারে যেহেতু লুটপাটের একটা সুযোগ আছে। তবে এইটা যদি বিএনপি অ্যাকসেপ্ট করে তাহলে যে চমৎকার বিষয়টা হবে যে বিএনপি নেক্সট 4 ইয়ার্সে মোটামুটি এই এনসিপি এবং যে ডক্টর ইউনূসদের যে চক্রান্ত সেই চক্রান্তের মধ্যে টোটালি হারায় যাবে। এখন আসুন, আসলে সাখাওয়াত স্যার তিনি কিসের ইঙ্গিত দিলেন? তার স্বাধীনতাকে তিনি ইঙ্গিত দিলেন মূলত 7 মার্চের সেই ঐতিহাসিক আপনার প্রাণ ভোমরা বা বাংলার যুবকদের যে অনুপ্রেরণা, যে ভাষণটা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর। আর তিনি আরো ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে নতুন বলতে কোনো স্বাধীনতা নাই। বাংলাদেশকে যারা নাকি পাকিস্তান বানাতে চায়, যারা নাকি আফগানিস্তানে পরিণত করতে চায়, তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। এবং তাদের এই স্লোগান কিংবা তাদের এই যে আপনার মানে দেশটা তারা পরিচালনা করতেছে বা বহির্বিশ্বে থেকে একের পর এক একজন আপনার বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, প্রতিনিয়ত এই ধরনের পাইচারা বা পাইতারি বা প্রতিনিয়ত আপনার এই ধরনের হুঙ্কার দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি যে আপনি আসবেন না কেন, আপনি অবশ্যই দেশে আসবেন। আপনি দেশে আসেন, আপনারা চুল পর্যন্ত বাড়ি করতে পারবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ কি ছোটখাটো কোনো পলিটিক্যাল পার্টি যে আপনি আসবেন আর আপনাকে ধরে ফাঁসি কাঠগড়ায় জড়িয়ে দিবে? বা এত ইজি না। আপনি বুঝতে পারেন সাখাওয়াত স্যারের এই কথার গভীরতা, চিন্তা করতে পারেন। মানে তিনি শেখ হাসিনার আশাকে কেন্দ্র করে বা শেখ হাসিনা যে বাংলাদেশে তিনি ফিরবে, আমার মনে হয় এটা আরো 1000 গুণ বেড়ে গেল। মানে আশাটা আরো কি 1000 গুণ বৃদ্ধি হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশে আপনার চুট করে তিনি ঢুকবে না। তিনি একটা কথা বলছিল যে আমি বাংলাদেশ আর ভারতের সীমান্ত খুব কাছাকাছি আছি, আমি যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে চুট করে নিজের দেশে ঢুকে পড়তে পারি। কিন্তু শেখ হাসিনা কিন্তু চুট করে বাংলার মাটিতে ঢুকবে না, কারণ শেখ হাসিনার আছে কোটি কোটি জনগণের পাওয়ার। শেখ হাসিনার আছে আপনার বড় একটা স্বাধীনতার দল। শেখ হাসিনার আছে বর্তমান আপনার নিরহ মানুষের ভালোবাসা। এটা বাস্তব কথা ভাই, কারণ এই সমন্বয়কারীদের দিয়ে বাংলার মাটিতে আপনার কি বলে এদের জনপ্রিয়তা একদম মনে করেন নিচু স্তরের যদি কোনো স্তর থাকে ভাই, সেখানে মনে করেন চলে গেছে। ইউনূস খুব ভালোভাবে একটা কিক খাবে এবং সেটা খুব শীঘ্রই খাবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে দেশ থেকে চলে গিয়েছেন, যদিও তাকে বলা হয় তিনি পালিয়ে গিয়েছেন সামরিক বাহিনীর হেলিকপ্টার এবং বিমানের মধ্যে দিয়ে কেউ পালায় কিনা এবং যারা তাকে রেখে এসেছে তারা আবার বাংলাদেশে ফিরে এসেছে, এটাকে পালানো বলে কিনা আমি জানি না, আমি কখনো বলি না এটা পালানো। তিনি সরাসরি সমন্বয়কের দুর্নীতি, ইউনূসের অপশাসন এবং ইউনূস যে ক্ষমতায় বসার পর সব থেকে বেশি বেনিফিশিয়ারি, সে তার যে ট্যাক্স ফাঁকি 666 কোটি টাকা সেটা মওকুফ করেছে, তাকে সে ইতিমধ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়েছে, কদিন পর শুনতে পাচ্ছি গুঞ্জন রয়েছে গ্রামীণ হসপিটালও নিবে। তো ইউনূস সব থেকে বেশি বেনিফিশিয়ারি ক্ষমতায় বসার পর। ইউনূস একজন লুভি এবং সে খুব সহজে ক্ষমতায় থেকে চলে যাবে কিংবা ছেড়ে দেবে সেটা ইউনূসের মধ্যে আমরা এখনো লক্ষ্য করি নাই। তারপরেও কি খেলে তো অবশ্যই যাইতে হবে। তো শেখ হাসিনা সরাসরি, আমার ভিডিওতে যেটা মূল কথা, শেখ হাসিনা সরাসরি ইউনূসকে ওভার ফোন কলে হুমকি দিয়েছেন। আজকে সেই কল রেকর্ডটা আমি আপনাদেরকে ভিডিওতে জুড়ে দিচ্ছি, আপনারা শুনে নেন। আমি আজও কারো ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন আমি করবোই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে আর সব পাচার করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি, ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই। অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেটে টাকা দিয়েছি, সেখানে আরও অতিরিক্ত 700 কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে, কিন্তু বইয়ের দেখা নাই। টাকাগুলি গেল কোথায়, কার পকেটে গেল? তার ভিতরে দুর্নীতি যখন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না, কারণ সে যদি এতই সৎ থাকবে তত কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয় করাটা আছে, তারা কত টাকা মালিক এর পাই হিসাব আমরা নেব। কেউ 100 কোটি টাকা নিচে চিন্তাই করতে পারে না। ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা, তারা প্রতিটা আমরা হিসাব রাখছি, হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না, খুব কাছেই সেদিন। আর এমনি তো সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানে তো ধাওয়া খাচ্ছে সকলের সাথে চিটিং করার জন্য। তাই এখন তো ওই বাড়ি তৈরি করতে হবে, তৈরি হতে হবে। যারা আমাদের নেতা কর্মীকে হাত দিয়েছে, একটা কেউ ছাড়বো না। আর মামলাটা কোনো সীমা পরিসীমা নাই। প্রথমে দিল খুনের মামলা, এখন হচ্ছে দুর্নীতির মামলা। ঠিক আছে, আগে দুর্নীতি প্রমাণ করুন এবং টাকার হিসাব পাই করে আমি নেবো। কয়দিন আর ক্ষমতা থাকবে? বিএনপির নেতারা শব্দগুলো ব্যবহার করছেন ধোঁয়াশা অথবা কুয়াশা।
এই সরকারের যে বর্তমান অবস্থা, এটা বিএনপি মনে করছে তাদের জন্য একটা ধোঁয়াশামূলক অবস্থা। একদিকে সার্জিস লিখছে আগামী 5 বছরের জন্য ওনাকে প্রধানমন্ত্রী চায়। পিনাকি দাবি করছে নির্বাচন ছাড়াই জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনূসকে 4 বছর রাখা উচিত উপপ্রধান উপদেষ্টা তারেক রহমানের বানাইয়া। বাট গেল কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনে যে সফরটা দিয়েছেন খুবই সফল একটা সফর আমরা বলতে পারি। $2100 কোটি, 2100 কোটি ডলার ঋণ, অনুদান, বিনিয়োগ, অনেক কিছু নিয়ে তিনি দেশে ফিরছেন। কিন্তু দেশে ফিরেই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে। যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে, গণতন্ত্রের খাতিরে বিএনপি। আর বিএনপি রাজপথে নামা মানে আপনি বুঝতে পারছেন তো, মানে এত বছর যে জিনিসগুলো তারা দেখাইতে পারে নাই, করতে পারে নাই, সম্পূর্ণটাই তারা এখানে শোডাউনে নিয়ে আসবে। সরকার বিপাকে পড়বে। ইভেন এই সংস্কার ইস্যুতে আজকে বিএনপির ক্লিয়ার কিছু বক্তব্য, যে তিনি বলছেন যে অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সকল সংগ্রাম হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলছে এই অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য হয়েছে। বিএনপির বক্তব্য, জনগণ অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার তারা এই মুহূর্তে চাচ্ছে না। একদিকে যখন মির্জা ফখরুল ইসলাম তিনি এমন বক্তব্য দিচ্ছেন, অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরেক নেতা জনাব রিজভী সাহেব তিনি আবার খুব কঠিন এক বক্তব্য দিয়েছেন যে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে। আর নির্বাচন নিয়ে সরকারের যে টাইম ফ্রেমটা, এটাও কিছুটা লুকোচুরি করা হচ্ছে, বা এটাতে বিএনপি ক্লিয়ার না। এখন এই কথাটা কেন আসছে? গেল কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর অথবা মার্চ। আবার গেল 2-4 দিনের মধ্যে খবর চলে আসলো ডিসেম্বর অথবা জুন। এখন বিএনপি নিশ্চিত হতে চায় ডিসেম্বর নাকি জুন। প্রধান উপদেষ্টার কথার উপর তারা আস্থা রাখতে পারতেছে না। ইভেন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, তাদের কথাতেও বিএনপি পড়ছে অস্বস্তিতে। এর মাঝখানে হঠাৎ করে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী চাওয়া, জাতীয় সরকার বানাইয়া প্রধান উপদেষ্টা হিসেবে আরো 3-4 বছর রাখা। আর যারা এই কথাগুলা বলছে তারা চেটু মেটু কোনো প্লেয়ার না, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। গত 7 মাসে এটা প্রমাণিত হয়ে গেছে। সো বিএনপি এই জায়গাতে কনসার্ন যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে। আর কখন কোন চিন্তা ভাবনা, ফন্দি ফিকির অথবা কোন পরিকল্পনা এই সরকার এস্টাবলিশ করে, এটা নিয়ে বিএনপি সবচেয়ে ভয় পাচ্ছে। কেন? নির্বাচন পিছাই যাবে। এখন আদৌ কি আসলে নির্বাচন ডিসেম্বরে হবে? আমার মনে হয় হবে না। তাহলে পরবর্তী স্টেপ জুন, সেইটাও এখন শঙ্কার বিষয়। কারণ পিনাকিদা তিনি খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলোকে আমি মনে করি সরকারের সাথে একটা কানেক্টিভিটি ওনারও আছে। সার্জিস হাসনাত তারাও একটা টিম পিনাকিদার সাথেই। সো মাঠের মধ্যে একটা অবস্থান তৈরি করা, সরকারের মধ্যে একটা অবস্থান তৈরি করা হইলেও হইতে পারে। যার কারণে বিএনপি এখন এই ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই লম্বা একটা সফল সফর শেষে দেশে আইসা যখন এই ধরনের কথাবার্তা শুনছেন, নিশ্চয়ই ওনার কিছুটা মন খারাপ হচ্ছে। বহুল আলোচিত সংস্কার, সেই সংস্কারের অনেকগুলো পয়েন্টে বিএনপির সরাসরি বিরোধিতা করেছে। সেই পয়েন্টগুলো এবার প্রকাশ্যে এসে পড়েছে। বিএনপির এই বিরোধিতার কারণে সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং সরকার যে সংস্কারের স্বপ্ন দেখছে সেই সংস্কার আদতে হবে না। অনেকগুলো পয়েন্ট, যে পয়েন্টগুলো প্রকাশ্যে এসেছে এই পয়েন্টের বাইরেও সংবিধান সংস্কার বিষয়ে আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। সরকারের যে সংস্কারের প্রস্তাবনাগুলো, সংস্কারের প্রস্তাবনার বেশিরভাগই বিএনপি বিরোধিতা করেছে বলেও জানা গেছে। এর ফলে যেটা বাস্তবতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সরকার এবং জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার চাইছে নির্বাচনের আগে, সেই সংস্কার হয়ে উঠবে না কোনোভাবেই, কারণ বিএনপি তাতে সায় দেবে না। এদিকে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম। সিরাজগঞ্জে গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে সরকার নির্বাচনের পর যে সরকার আসবে তারা সংস্কার কার্যক্রম যে অব্যাহত রাখবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারছে না, বিএনপি ক্ষমতায় আসবে। প্রত্যাশিতভাবেই এই বাস্তবতা হয়তো তারা মেনে নিয়েছে, যদিও ক্ষমতার স্বপ্ন তারা দেখছে এখনো, যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিএনপি আসলে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে না, এমনটা তার কথার আভাসে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কোন কোন সংস্কারের বিপক্ষে বিএনপি মতামত দিল, চলুন একটু যে 5টি পয়েন্ট বাইরে চলে এসেছে, প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে এবং নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। আওয়ামী লীগকে এক ধরনের নির্বাসিত রেখে বিএনপি এই মুহূর্তে, আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি এই মুহূর্তে সব থেকে বড় দল, আর সব থেকে বড় দলই যখন এর বিরোধিতা করছে তখন এই কার্যক্রম আদৌ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রথম ইস্যু, জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ, এটার বিরোধিতা করেছে বিএনপি। এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি। তাদের মতামত, কেউ টানা 3বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। তারা যোগ করেছে বিরতি দিয়ে, মানে মাঝখানে একবার বিরতি দিয়ে আবারও
টানা 3 বার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। টানা 3 বারের কথা বলেছে সরকার, বলছে সরকার বলছে জীবনে 2 বারের কথা, আর বিএনপি বলছে টানা 3 বার, মাঝখানে একটা গ্যাপ, তারপরে আবার টানা 3 বার। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের বিভিন্ন নেতাকর্মী বলেন সবাইকে নিয়ে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়। দর্শক শ্রোতা, দেশের এই প্রেক্ষাপট নিয়ে কিন্তু ডক্টর ইউনূস চীন গিয়েছিলেন, চীন গিয়ে আমাদের দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করে আসেন এবং তাকে নিয়ে সাধারণ মানুষরা কিন্তু মানে আগেও কথা বলতো, এখনও কথা বলে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবং বলেন আমাদের সেনাবাহিনী বা সেনাপ্রধান বলেন, তারা কিন্তু আমাদের দেশের ভালো কাজ করার জন্য এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতেছেন। তাদেরকে নিয়ে কী হতে হয়? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।